নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ, সঙ্গে রয়েছে আমি রিয়া। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। বাংলায় এসআইআর শুরুর পরই মঙ্গলবার মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের সর্বদলীয় বৈঠকে হই হট্টগোল, বাকবিতণ্ডা বিরোধীদের। সিওকে উদ্দেশ্য করে চিৎকার তৃণমূল ও সিপিআইএম এর। একজন বৈধ ভোটারের নাম বাদ গেলেও দিল্লিতে ধর্ণা দেব, এসআইআর নিয়ে কড়া হুঁশিয়ারি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কৌশলে অসমকে এসআইআর থেকে বাদ দেওয়া হয়েছে বলেও দাবি অভিষেকের। ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার সমীক্ষার কাজ শুরু করছে কমিশন। সে কথা মাথায় রেখে তার আগে প্রায় ৮১,০০০ বুথের সবকটিতে বিএলও 2 নিয়োগের কথা জানিয়ে দিল তৃণমূল। বিএলওদের সঙ্গে থাকবেন দলের বুথ এজেন্ট ও দলের অন্যান্য কর্মীরাও। বিজেপি বিরোধী সব পক্ষ সরব এসআইআর নিয়ে। বাংলার ভোটারদের ভোটাধিকার এবং নিরাপত্তার খাতিরে সর্বতোভাবে পথে নামবে প্রদেশ কংগ্রেস। প্রয়োজনে আইনি পদক্ষেপ করা হবে বলেও হুঁশিয়ারি। অন্যদিকে এসআইআর ইস্যুতে নভেম্বরে বাংলা বাঁচাও যাত্রার ডাক সিপিএম এর। সুপ্রিম কোর্টের রায়ে উজ্জীবিত রাজ্য। ১০০ দিনের কাজ সংক্রান্ত বকেয়া মামলাগুলির দ্রুত শুনানি চেয়ে হাইকোর্টের দরজায় তৃণমূল সরকার। প্রয়োজনে আবার দিল্লি অভিযানের হুঁশিয়ারি অভিষেকের। উপকূলবর্তী জেলাগুলিতে শুক্রবার পর্যন্ত চলতে পারে বৃষ্টি। শনিবার থেকে ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ। ৩১ অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। বাংলায় এসআইআর শুরুর পরই মঙ্গলবার মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের সর্বদলীয় বৈঠকে হই হট্টগোল, বাকবিতণ্ডা বিরোধীদের। সিইওকে উদ্দেশ্য করে চিৎকার তৃণমূল ও সিপিআইএম এর। পাশাপাশি কোন অধিকারে বাংলাদেশি বলে দাগানো হচ্ছে, সিইওকে প্রশ্ন তৃণমূলের প্রতিনিধিদের। বাংলায় এসআইআর শুরুর পরেই মঙ্গলবার মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তরে সর্বদলীয় বৈঠক হয়। মঙ্গলবার মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল এবং তাঁর দফতরের আধিকারিকেরা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের বিধিগুলি সবিস্তারে ব্যাখ্যা করার জন্য বৈঠক করেন। সেই বৈঠকে থাকেন স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এই বৈঠকে উপস্থিত থাকতে দেখা যায় তৃণমূলের তরফে ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাস, রথিন ঘোষ, সিপিএম এর তরফের সুজন চক্রবর্তী, শ্রমিক লাহিড়ী, পলাশ দাস। বিজেপির পক্ষ থেকে থাকে শিশির বাজরিয়া এবং কংগ্রেসের আশুতোষ চ্যাটার্জি। এরপরেই সর্বদলীয় বৈঠকে শুরু হয় হই হট্টগোল, বাকবিতণ্ডা বিরোধীদের। সিইওকে উদ্দেশ্য করে চিৎকার তৃণমূল ও সিপিএম এর। পাশাপাশি কোন অধিকারে বাংলাদেশি বলে দাগানো হচ্ছে, সিইওকে প্রশ্ন তৃণমূল প্রতিনিধিদের। উল্লেখ্য, সোমবার জাতীয় নির্বাচন কমিশন এসআইআর ঘোষণা করেছে, কিন্তু এখনো পর্যাপ্ত সংখ্যায় বুথ লেভেল এজেন্টদের মনোনয়ন কমিশনে জমা করেননি রাজনৈতিক দলগুলি। সেই প্রসঙ্গও উঠে এলো বৈঠকে, কারণ সংশ্লিষ্ট নিয়ে এসআইআর এর কাজ করবেন কমিশন নিযুক্ত বুথ লেভেল আধিকারিকেরা। পাশাপাশি মনোজ আগরওয়াল বুধবার রাজ্যের সব জেলা নির্বাচন আধিকারিক, বিধানসভা কেন্দ্রের ইআরও, এইআর ও বুথ লেভেল আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। এই ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থাকার জন্য সব জেলা শাসকদের পাশাপাশি মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তরের অন্য আধিকারিকদেরও নির্দেশ দেওয়া হয়েছে বলে সিইওর দপ্তর সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি বুথ লেভেল আধিকারিকদের নিরাপত্তার বিষয়টিও খতিয়ে দেখতে ভারতীয় নির্বাচন কমিশন আলাদাভাবে তাদের সঙ্গে বৈঠকে বসবে বলেও জানা গিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। একজন বৈধ ভোটারের নাম বাদ গেলেও দিল্লিতে ধর্ণা দেব, এসআইআর নিয়ে কড়া হুঁশিয়ারি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কৌশলে অসমকে এসআইআর থেকে বাদ দেওয়া হয়েছে বলেও দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এসআইআর নিয়ে রাজ্যবাসীর মনে হাজার প্রশ্নের ভিড়। এর মাঝে এসআইআর নিয়ে কড়া হুঁশিয়ারি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বললেন, একজন বৈধ ভোটারের নাম যদি বাদ যায়, দিল্লিতে কমিশনের দপ্তর ঘেরাও করা হবে। পাশাপাশি প্রশ্ন তুললেন, কেন এসআইআর থেকে বাদ দেওয়া হলো বিজেপি শাসিত অসমকে। এর নেপথ্যে বিজেপির কৌশল রয়েছে বলেই দাবি অভিষেকের। বাঙালিকে বাংলাদেশি বলে আখ্যায়িত করা, বাংলা ভাষাকে ব্যঙ্গবিদ্রুপ করা, এবং যেহেতু 2021-এ লেজে গোবরে হয়ে হেরেছে, 2024-এ 18 থেকে 12 হয়েছে, তাই বাংলার মানুষের থেকে তার মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া আমরা হতে দেব না। আমি আগেও যা বলেছি,
আমি আজও তাই বলছি, একটা মানুষের যদি নাম বাদ যায়, একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায়, বাংলা থেকে 1 লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে। ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখাক। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হয়েছে এসআইআর। মঙ্গলবার দিন সাংবাদিক বৈঠক করে এই প্রসঙ্গে একরাশ ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, পরিকল্পনা মাফিক মানুষকে ভোটের তালিকা থেকে বাদ দিতেই এসআইআর করা হচ্ছে। বিজেপিকে নিশানা করে অভিষেক বলেন, আগে ভোটাররা সরকার নির্বাচন করত, এখন সরকার ভোটারদের বেছে নিচ্ছে। ওদের লক্ষ্য কোনোভাবেই ভোটার লিস্ট ত্রুটিমুক্ত করা নয়। এসআইআর হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং, অর্থাৎ চুপি চুপি ভোটে কারচুপি। ব্যাখ্যা দিয়ে অভিষেক বলেন, আগে যখন এসআইআর হয়েছিল তখন সময় লেগেছিল 2 বছর, এবার বলছে 2 মাসে হয়ে যাবে। কিভাবে সম্ভব? অভিষেকের দাবি, ত্রুটিমুক্ত করার উদ্দেশ্য হলে সময় নিয়ে এসআইআর করা হতো। আদতে পরিকল্পনা মাফিক বহু বাসিন্দাদের নাম বাদ দিতেই এই চক্রান্ত। একসঙ্গে বাংলা সহ 12টি এসআইআর এর ঘোষণা করেছে কমিশন। বিধানসভা ভোটকে সামনে রেখেই এই পরিকল্পনা। সেখানে অভিষেকের প্রশ্ন, আগামী বছর অসমেও নির্বাচন, তাহলে কেন সেখানে এসআইআর হবে না? তৃণমূল সাংসদের দাবি, কৌশলে বিজেপি শাসিত অসমকে এই তালিকা থেকে বাদ রাখা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী মঙ্গলবার থেকে রাজ্যে শুরু এসআইআর। তারই মাঝে এনআরসি আতঙ্কে পানিহাটির এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলেই দাবি পরিবারের। এই ঘটনায় গর্জে উঠেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির ভয় ও বিভাজনের রাজনীতির ফল বলে দাবি প্রশাসনিক প্রধানের। এসআইআর এর আবহে এনআরসির আতঙ্ক। আগরপাড়ায় এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য। এনআরসির আতঙ্কেই আগরপাড়া মহাজাতি নগরের বাসিন্দা 57 বছর বয়সী প্রদীপ কর নামে ওই ব্যক্তি নিজের আবাসনে আত্মহত্যা করেছেন, দাবি এমনটাই। সূত্রের খবর, মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি ডায়েরি। তাতেই এনআরসি সম্পর্কিত নানা বিষয় লেখা। ডায়েরির খাতার একদম নিচে লেখা, এনআরসি আমার মৃত্যুর জন্য দায়ী। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাপানোতো শুরু হয়েছে। তীব্র ক্ষোভ প্রকাশ করে এক স্যান্ডেলে পোস্ট করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তার সাফ কথা, অবিলম্বে এই নির্মম খেলাটি বন্ধ করুক কেন্দ্র। ঘটনার কথা উল্লেখ করে পোস্টে লিখেছেন, আমি কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানাচ্ছি যে এই নির্মম খেলাটি চিরতরে বন্ধ করা হোক। বাংলা কখনো এনআরসি অনুমোদন করবে না, কাউকে আমাদের জনগণের মর্যাদা কেড়ে নিতে দেবে না। পোস্টে বিজেপির তুলোধনা করে মমতা আরও লিখেছেন, বছরের পর বছর ধরে বিজেপি এনআরসির হুমকি দিয়ে মিথ্যে প্রচার করে আতঙ্ক ছড়িয়েছে। কিভাবে ভোটের জন্য নিরাপত্তাহীনতার অস্ত্র ব্যবহার করে নিরীহ নাগরিকদের ওপর নির্যাতন চালিয়েছে তা কল্পনা করলে আমার হৃদয় কেঁপে ওঠে। অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে খড়দা থানার পুলিশ। তারাই দেহ উদ্ধার করে নিয়ে যায়। শুরু হয় তদন্ত। কথা বলা হচ্ছে পরিবারের লোকজনের সঙ্গেও। ঘটনা প্রসঙ্গে ওই এলাকার বাসিন্দা জানান, দরজা ভাঙতেই দেখা যায় ও গলায় দড়ি দিয়ে ঝুলছে। পুলিশ তদন্তে নেমে দেখে পাশে একটা খাতা উল্টানো রয়েছে। সেই খাতায় দেখা যায় এনআরসি নিয়ে নানা কথা লেখা। নিচে বড় করে লেখা, আমার মৃত্যুর জন্য এনআরসি দায়ী। হাই নিউজ নেটওয়ার্ক। এসআইআর ইস্যুতে বিএলওদের সঙ্গে নামছেন তৃণমূলের বুথ এজেন্টরা। কড়া নজরে দলীয় সমীক্ষাও। মঙ্গলবার থেকেই যুদ্ধকালীন পরিস্থিতিতে পথে নামছে তারা। আগামী 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার সমীক্ষার কাজ শুরু করেছে কমিশন। সেই কথা মাথায় রেখে তার আগেই প্রায় 81,000 বুথের সবকটি বিএলও 2 নিয়োগের কথা জানিয়ে দিয়েছে রাজ্যের শাসক দল। বিএলওদের সঙ্গে থাকবেন দলের বুথ এজেন্ট, দলের অন্য কর্মীরাও। গোটা প্রক্রিয়া যাতে নির্দিষ্টভাবে মনিটরিং করা যায়, পাশাপাশি ভোটারদের পাশে যে কোনো সমস্যায় থাকা যায়, তার জন্যই এই প্রস্তুতি সেরে ফেলেছেন তৃণমূল। দলের বিএলও 2 এরই মধ্যে প্রশিক্ষণ দিয়ে দেওয়া হবে। রাজনৈতিক দলের বিএলও 2 যারা হবেন, 50টি করে ভোটের নাম নির্দিষ্ট ফর্মে সই করে তারাই জমা দিতে পারবেন। নির্বাচন কমিশনের রুল বুক অনুযায়ী সেই অধিকার তাদেরই আছে। বুথ লেভেল অফিসাররাও
সেই তালিকা জমা নিতে বাধ্য। তৃণমূল জানিয়ে দিয়েছে একমাত্র তৃণমূলের সব বুথ সংগঠন আছে, প্রতি বুথের জন্য BLO2 তাদের প্রস্তুত। সেসব সামনে রেখেই একেবারে বিধানসভা ভিত্তিক যাবতীয় পদক্ষেপ তারা গ্রহণ করবে। আর একটি সিদ্ধান্ত দলের বুথ এজেন্টদের সুবিধার্থে তৃণমূল নিয়েছে। এতদিন যারা ভোটার তালিকা স্ক্রুটিনির কাজ করেছেন, যারা সমস্ত ভোটারকে চেনেন, তারা BLO এবং দলের এজেন্টের সঙ্গে থাকবেন। যেসব এজেন্ট এতদিন কাজ করে এসেছেন, যার অভিজ্ঞতা রয়েছে, তারা এজেন্ট হিসেবেই থাকছেন। কিছু ক্ষেত্রে যোগ্য হিসেবে কিছু রদবদল করা হয়েছে। তালিকায় যাতে ভোটাররা নিজেদের নাম যাচাই করে নিতে পারেন, সেই সংক্রান্ত সহযোগিতা ভোটাররা দলের তরফে পাবেন। দলের বক্তব্য, 26শে বিধানসভা নির্বাচনে এই সমীক্ষা বিশেষভাবে নির্ণয়কারী হয়ে উঠবে। একই সঙ্গে এই নিয়ে কোনো বিভ্রান্ত বা কোনো প্ররোচনায় কেউ যাতে পা না দেয়, সেই আবেদন করছে দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তার কথায়, এই সমীক্ষার একটি রুটিন আছে, সবটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হচ্ছে। আমাদের দাবি নির্ভুল ভোটার তালিকা। অন্য রাজ্যের ভোটার এই রাজ্যে কপি পেস্ট করা হয়েছিল, যা পরে ধরা পড়ে। হাই নিউজ নেটওয়ার্ক। দ্বিতীয় পর্বে বাংলাসহ 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার নিবিড় সংশোধনী বা SIR শুরু হচ্ছে, এমনটাই ঘোষণা করেছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এই পরিস্থিতিতে একযোগে কমিশন ও বিজেপিকে নিশানা করল বাম কংগ্রেস। প্রয়োজনে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি প্রদেশ কংগ্রেসের। দ্বিতীয় পর্বে বাংলাসহ 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার নিবিড় সংশোধনী বা SIR শুরু হচ্ছে, এমনটাই ঘোষণা করেছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এই পরিস্থিতিতে একযোগে কমিশন এবং বিজেপিকে নিশানা করল বাম এবং কংগ্রেস। প্রয়োজনে আইনি পদক্ষেপ গ্রহণ করবে কংগ্রেস। বিহারে SIR-এ যখন 65 লক্ষের নাম বাদ গিয়েছিল, তখনই কংগ্রেস দাবি করেছিল এই রাজ্যে SIR-এর ঘোষণার আগে সর্বদলীয় বৈঠক ডাকা হোক। দফায় দফায় কমিশনের দপ্তরে গিয়ে নিজেদের দাবি দাওয়াও জানিয়ে এসেছিলেন তারা, কিন্তু কমিশন তাতে কোনো ব্যবস্থা নেয়নি। এই অবস্থায় কংগ্রেস ঘোষণা করল বাংলার ভোটারদের ভোটাধিকার এবং নিরাপত্তার খাতিরে সর্বতোভাবে পথে নামবে তারা। প্রয়োজনে আইনি পদক্ষেপ গ্রহণ করবে বলে হুঁশিয়ারি দিয়েছে কংগ্রেস। অন্যদিকে SIR ইস্যুতে নভেম্বরে বাংলা বাঁচাও যাত্রার ডাক দিয়েছিল CPM। প্রতিবাদে SUV, CPM, CPI, RSP, ফরওয়ার্ড ব্লক সহ সমস্ত বাম দল নির্বাচন কমিশনের দপ্তরে ডেপুটেশন জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, SIR বিজ্ঞপ্তি জারির আগে আমরা দাবি করেছিলাম কমিশন সর্বদলীয় বৈঠক ডাকুক। তা না করে তারা ত্রুটিপূর্ণ প্রক্রিয়া এই রাজ্যে 7.66 কোটি ভোটার সহ দেশের 12টি রাজ্যে 51 কোটি ভোটারের ওপর চাপিয়ে দিল। এটা দুর্ভাগ্যজনক। তার কথায়, এই বিষয়টি আমরা ভালোভাবে নিলাম না। মানুষ বিপদে পড়লে আমরা আদালতে যেতে বাধ্য হব। অন্যদিকে কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায় দাবি করেছেন, রাজ্যে 80,000-এরও বেশি বুথের জন্য কংগ্রেস ইতিমধ্যেই তাদের বুথ এজেন্ট জোগাড় করে ফেলেছে। তিনি বলেন, 100% বুথে আমাদের এজেন্ট থাকবে। প্রথমে জেলা ভিত্তিক ও বিধানসভা ভিত্তিক পর্যবেক্ষকের মাধ্যমে এবং পরে কলকাতায় এনে সকলের প্রশিক্ষণ হবে। তিনি আরও বলেন, বিহারের ভুল দেখে কমিশনের শিক্ষা হয়নি। মানুষের মত না নিয়েই বাংলায় ত্রুটিপূর্ণ SIR-এর ঘোষণা করল কমিশন। SIR ইস্যুতে CPM-এর রাজ্য সম্পাদক তোপ দেখেছেন। তার অভিযোগ, ইচ্ছাকৃতভাবে মানুষকে ভয় দেখানো হচ্ছে। তিনি বলেন, মানুষকে সব রকম সহায়তা করা হবে। CPM কর্মীরা মানুষের পাশে আছে। SIR-এর নাম করে মানুষকে ভয় দেখানো হচ্ছে। কোনোভাবে মানুষের ভোটাধিকারকে সংকুচিত করা যাবে না। SIR-এর বিরোধিতা করেছে SUCI-ও। SUCI-এর রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য বলেন, বিজেপি মুখপাত্র হয়ে কমিশন এই SIR ঘোষণা করল। যে কাজ কেন্দ্র সরকারের করার কথা, সেই দায়িত্ব নাগরিকদের উপর দিয়ে দিচ্ছে কমিশন। হাই নিউজ নেটওয়ার্ক। মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গ সহ 12 রাজ্যে শুরু SIR। বিহারে এই কাজ আগেই হয়েছে। বিহারের নির্বাচনে এবার একটি চমক হল ভোট কুশলী প্রশান্ত কিশোরের দল জনসুরাজ পার্টির উপস্থিতি। তবে বাংলায় SIR শুরুর মুখে জানা যাচ্ছে, বিহারের পাশাপাশি পশ্চিমবঙ্গেও ভোটার তালিকায় নাম রয়েছে প্রশান্ত কিশোরের।
মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গ সহ ১২ রাজ্যে শুরু ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর। বিহারে এই কাজ আগেই হয়েছে। পড়শি ওই রাজ্যে আগামী ৬ ও ৯ নভেম্বর ২ দফায় বিধানসভা নির্বাচনের জন্য ভোট গ্রহণও করা হবে। বিহারে এবারের নির্বাচনে অনেকগুলি চমকের একটি হল ভোট কুশলী প্রশান্ত কিশোরের দল জনসুরাজ পার্টির উপস্থিতি। ২৪৩ আসনের লড়াই করছে প্রশান্তের পার্টি। যদিও তিনি নিজে এই নির্বাচনের প্রার্থী নন, স্রেফ ভোটার। বাংলায় এসআইআর শুরুর মুখে জানা যাচ্ছে বিহারের পাশাপাশি পশ্চিমবঙ্গেও ভোটার তালিকায় নাম রয়েছে প্রশান্ত কিশোরের। বাংলার তালিকায় নাম রয়েছে ১২১ কালীঘাট রোড এই ঠিকানায়। এটি তৃণমূল কংগ্রেসের একটি দফতর। তার বুথ হল রানীশঙ্করী লেনের সেন্ট হেলেন স্কুল। অন্যদিকে বিহারের সাসারামেও ভোটার তালিকায় নাম রয়েছে এই ভোট কুশলী তথা জনসুরাজ পার্টির প্রধানের। সাসারামের কৌনার এলাকার মধ্য বিদ্যালয় বুথের তালিকায় নাম রয়েছে তার। এই ব্যাপারে সংবাদ মাধ্যম প্রশান্ত কিশোরের প্রতিক্রিয়া জানতে চেয়ে যোগাযোগ করেও ব্যর্থ হয়েছে। তিনি ফোনই তোলেননি, মেসেজেরও জবাব দেননি বলেই সূত্রের খবর। তার দলের এক নেতা বলেন, প্রশান্ত বিহারের আগে পশ্চিমবঙ্গের ভোটার ছিলেন। তিনি সেখানকার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন করেছেন, কিন্তু আবেদনপত্রের পরিণতি কি হয়েছে সেই বিষয়ে তারা অবগত নন। বিহারের মুখ্য নির্বাচনী অফিসার বিনোদ সিং গুজ্জল এই বিষয়ে কোনো মন্তব্য করতেও রাজি হননি। ১৯৫০ সালে জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী একজন ব্যক্তি একটিমাত্র বুথেই ভোট দিতে পারেন। ফলে একটি বেশি জায়গায় ভোটার তালিকায় তার নাম থাকা বাঞ্ছনীয় নয়। কলকাতার তৃণমূল কংগ্রেসের এক কাউন্সিলর জানিয়েছেন, কিশোর একটা সময় কালীঘাট এলাকায় ভোটার ছিলেন। গত বছর লোকসভা নির্বাচনের আগে বিহারে সিপিআই এর এক নেতা এই বিষয়টি উত্থাপন করে নির্বাচন কমিশনকে চিঠিও দিয়েছিলেন। তখনই প্রশান্তের নাম বাংলার তালিকা থেকে কেটে দেওয়ার কথা তোলা হয়। ফলে গোলযোগ কিছু হয়ে থাকলে তার দায় নির্বাচন কমিশনের। হাই নিউজ নেটওয়ার্ক। কেন্দ্রীয় সরকারকে রাজ্যের ১০০ দিনের বকেয়া অর্থ মেটাতে হবে। কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে হবে কেন্দ্রকে। না হলে ফের দিল্লি গিয়ে প্রতিবাদ কর্মসূচি, আন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্রীয় সরকারকে রাজ্যের ১০০ দিনের বকেয়া অর্থ মেটাতে হবে। কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে হবে কেন্দ্রকে। না হলে ফের দিল্লি গিয়ে প্রতিবাদ কর্মসূচি, আন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা কেন্দ্রের। বকেয়া টাকা দেওয়া নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকেই বহাল রেখেছে শীর্ষ আদালত। ফলে বঙ্গ বিধানসভা ভোটের আগেই বাংলায় ফের ১০০ দিনের কাজ চালু হতে চলেছে, যা বড় জয় রাজ্য সরকারের। আর এরপরেই কেন্দ্রের বিজেপি সরকারকে সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লিখছেন, বহিরাগত বাংলা বিরোধী জমিদারদের আরও একটি শোচনীয় হার। শুধু তাই নয়, এই রায় বাংলার মানুষের ঐতিহাসিক জয় বলে উল্লেখ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এদিন রাতে ফের এই ইস্যুতে সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছেন অভিষেক। ডায়মন্ড হারবারের সাংসদ লেখেন, সুপ্রিম কোর্টের রায়ের পর আমাদের পাওনা যদি পরিশোধ না করা হয়, তাহলে বাংলা ফের জেগে উঠবে, দিল্লিতে গিয়ে আন্দোলন শুরু করবে। প্রসঙ্গত, এর আগে বাংলার বকেয়া মেটানোর দাবিতে ২০২৩ সালের অক্টোবর মাসে দিল্লিতে ধর্ণা কর্মসূচি করেছিল তৃণমূল। সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল স্বয়ং অভিষেক। দিল্লির রাজঘাটে ধর্ণা কর্মসূচি ছিল। পরের দিন প্রতিনিধি দল নিয়ে দিল্লির কৃষি ভবনে গিয়েছিলেন অভিষেক। প্রায় ৩ বছরেরও বেশি সময় কেটে গিয়েছে। মহাত্মা গান্ধী গ্রামীণ কর্ম প্রকল্পের অধীনে দিনমজুরির কাজের অর্থ পাচ্ছে না বাংলা। এই বিষয়ে একাধিকবার সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা। কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তো আবার কখনো খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন, যেখানে বকেয়া মেটানোর আবেদন জানানো হয়েছে। কিন্তু বারবার কেন্দ্রের বইমাত্র সুলভ আচরণের শিকার হতে হয়েছে বাংলাকে। কিন্তু এদিন সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল রেখে স্পষ্ট জানিয়ে দিয়েছে, ১০০ দিনের বকেয়া মেটাতে হবে কেন্দ্রকে। এরপরেই অভিষেক এক স্যান্ডেলে লেখেন, কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে যে আবেদন করা হয়েছিল তা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট, যা অবশ্যই বাংলার মানুষের ঐতিহাসিক জয়। দিল্লির ঔদ্ধত্য আর অবিচারের কাছে মাথা নত করবে না বাংলা। হাই নিউজ নেটওয়ার্ক।
100 দিনের কাজের মামলায় সুপ্রিম কোর্টে বড় জয় রাজ্যের। তারই মধ্যে এই মামলাতে আরও বেশ কিছু অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ রাজ্য। 7 নভেম্বর এই মামলার শুনানি। কলকাতা হাইকোর্ট আগেই নির্দেশ দিয়েছিল, এবার সুপ্রিম কোর্টের নির্দেশে আর কোনো জট রইল না। প্রায় 4 বছর পর রাজ্যে শুরু হবে 100 দিনের কাজ। সেই সঙ্গে সব বকেয়া টাকাও মিটিয়ে দিতে হবে কেন্দ্রকে। 100 দিনের কাজে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে বারবার সরব হচ্ছে রাজ্যের শাসক দল। 100 দিনের কাজের মামলায় সুপ্রিম কোর্টে বড় জয় পেয়েছে রাজ্য। তার মধ্যেই এই মামলাতেই আরও একবার হাইকোর্টের দ্বারস্থ রাজ্য। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও আরও বেশ কিছু অভিযোগ নিয়ে 100 দিনের কাজ সংক্রান্ত মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে কলকাতা হাইকোর্টে। সেই মামলাগুলি দ্রুত শুনানির আবেদন জানিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছে রাজ্য। 7 নভেম্বর মামলার শুনানি। কলকাতা হাইকোর্ট আগেই নির্দেশ দিয়েছিল, এবার সুপ্রিম কোর্টের নির্দেশে কার্যত আর কোনোই জট রইল না। প্রায় 4 বছর পর আবারও শুরু হচ্ছে 100 দিনের কাজ। সেই সঙ্গে সব বকেয়া টাকাও মিটিয়ে দিতে হবে কেন্দ্রকে। 100 দিনের কাজে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ বারংবার সরব হচ্ছে রাজ্যের শাসক দল। দিল্লিতে ধর্ণা অবস্থানে বসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংসদেও ঝড় তুলেছিলেন তিনি। বাংলায় এই এসআইআর আবহে অন্ততপক্ষে ভোটের দামামা বেজে গিয়েছে। তার আগেই এই মামলার রায় রাজ্যের ক্ষেত্রে বড় জয় বলেই মনে করছে অভিজ্ঞ মহল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পোস্ট করে বিজেপিকে বিধে বহিরাগত জমিদারের পরাজয় বলে উল্লেখ করেছেন। পাল্টা আবার বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার দাবি করেছেন আদালত দুর্নীতির অভিযোগে মান্যতা দিয়েছে, তা নিয়ে আকচি চলছেই। সুকান্তর কথায় হাইকোর্টের রায় নিয়ে তৃণমূল কংগ্রেস লাফাচ্ছে। পরিষ্কার সেখানে আদালত উল্লেখ করেছে, কেন্দ্রীয় টিম নির্দিষ্ট কিছু অনিয়মের কথা রিপোর্টে তুলে ধরেছে, অর্থাৎ আদালতও মেনে নিয়েছে দুর্নীতি হয়েছে। এদিকে বিজেপিকে বিধে অভিষেক লিখছেন বহিরাগত বাংলা বিরোধী জমিদারের জন্য বড় পরাজয়। এই রায়কে ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছেন তিনি। সুপ্রিম কোর্টে বড় জয়ের পরই এবার বাকি মামলাগুলির নিষ্পত্তি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ রাজ্য। হাই নিউজ নেটওয়ার্ক। সম্পূর্ণ সুস্থ না হলেও আপাতত বিপদমুক্ত শ্রেয়স আইয়ার। সোমবার সকালে তাকে আইসিইউতে ভর্তি করা হলেও রাতে তাকে আইসিইউ থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সম্পূর্ণ সুস্থ না হলেও আপাতত বিপদমুক্ত শ্রেয়স আইয়ার। সোমবার সকালে তাকে আইসিইউতে ভর্তি করা হলেও রাতে তাকে আইসিইউ থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এখনও হাসপাতালেই রয়েছেন তারকা ব্যাটার। হাসপাতাল থেকে তিনি কবে সম্পূর্ণ সুস্থ হয়ে ছাড়া পাবেন তা এখনও জানা যায়নি। সিডনিতে তৃতীয় ওয়ানডেতে ফিল্ডিং করতে গিয়ে চোট পান শ্রেয়স আইয়ার। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শোনা যাচ্ছিল শ্রেয়সের হাড় না ভাঙলেও চোট বেশ গুরুতর, তাই শ্রেয়সকে কিছুদিন সিডনিতেই থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু সোমবার সকালে হঠাৎই শ্রেয়সের শারীরিক অবস্থার কিছুটা অবনতি ঘটে। চোটের জায়গা থেকে রক্তক্ষরণ শুরু হয়ে যায় তার। তড়িঘড়ি করে ভারতীয় ক্রিকেটারকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। বিসিসিআই তরফে জানানো হয়, আইয়ারের বাঁদিকের পাঁজরের নিচের অংশে আঘাত লাগে। স্ক্যানে প্লিহায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। প্লিহায় আঘাতের কারণেই শুরু হয় রক্তক্ষরণ। তার জেরে শ্রেয়স ড্রেসিং রুমেই অজ্ঞান হয়ে পড়েন বলেই সূত্রের খবর। প্লিহায় আঘাত লাগা নিয়েই শ্রেয়সকে নিয়ে উদ্বেগ ছড়ায়। তবে দ্রুত চিকিৎসা হয়েছে তার, ফলে শ্রেয়স এখন বিপদমুক্ত। তবে হাসপাতাল থেকে ছাড়া পেলেও খুবই সতর্ক থাকতে হবে তারকা ক্রিকেটারকে, কারণ প্লিহায় আঘাত লাগলে তা সারতে অন্তত 6 থেকে 12 সপ্তাহ সময় লাগবে। এই সময়টা পুরোপুরি বিশ্রামে থাকতে হবে শ্রেয়সকে। দেহে আঘাত লাগতে পারে এমন কোনো কাজ করা যাবে না। ভারী বা শ্রমসাধ্য কাজ থেকেও দূরে থাকতে হবে তাকে। সামান্যতম আঘাত লাগলেও ফের প্লিহা থেকে রক্তক্ষরণের সম্ভাবনা রয়েছে। এরপরই সরাসরি মাঠে নামতে পারবেন না তিনি, কারণ চিকিৎসকরা জানিয়েছেন এরপর প্রথমে খতিয়ে দেখবেন চিকিৎসকেরা যে প্লিহার আঘাত পুরোপুরি সেরেছে কিনা। তারপরে মাঠে নেমে হালকা ট্রেনিংয়ের অনুমতি পাবেন শ্রেয়স। সেখান থেকে ধীরে ধীরে ফিট হয়ে মাঠে নামতে পারবেন তিনি। অর্থাৎ গোটা প্রক্রিয়ায় অন্তত 3 মাস সময় লাগতে পারে। আগামী ফেব্রুয়ারি মাসে ঘরের মাঠে টি-20 বিশ্বকাপ।
কিন্তু মেগা টুর্নামেন্টে শ্রেয়সের খেলা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গেল এই চোটের ফলে। আপাতত সিডনির হাসপাতালে চিকিৎসাধীন থাকবেন শ্রেয়স, এমনটাই অনুমান করা হচ্ছে। পুরোপুরি সুস্থ হলে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি দেশে ফিরবেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে শ্রেয়সের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল, তার রিকভারি ভালো হচ্ছে। বিসিসিআইয়ের মেডিকেল টিম সিডনি ও ভারতের স্পেশালিস্ট ডাক্তারদের সঙ্গে পরামর্শ করছে। শ্রেয়সকে সর্বদা পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভারতীয় টিমের ডাক্তারও শ্রেয়সের সঙ্গেই রয়েছেন। জানা গিয়েছে ভারতীয় ক্রিকেটারের পরিবারের কয়েকজন দ্রুত সিডনি উড়ে যাচ্ছেন। এক সংবাদ সংস্থার খবর, শ্রেয়সের পরিবারের 2-3 জন অস্ট্রেলিয়া যাচ্ছেন। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে।